বাংলার লোককথার গভীরে একেবারে ভিতরে যদি ঢোকা যায় তাহলে এমন কিছু অন্ধকার অধ্যায় খুঁজে পাওয়া যায় যা আজও গোটা একটা অঞ্চলের মানুষকে ভয়ে একেবারে চুপ করিয়ে রেখেছে। আজ আমরা ঠিক এমনই এক কিংবদন্তির ব্যবচ্ছেদ করব, নিশিতপুর গ্রামের সেই রক্তপিপাসু ডাইনির গল্প। আর এটা কিন্তু নিছকই কোনো গল্প নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা এক জীবন্ত আতঙ্কের দলিল। নিশিতপুরে কোনো অচেনা লোক গেলে গ্রামের বয়স্করা নাকি ঠিক এই কথাটা বলেই সাবধান করে। ভাবুন একবার, এই একটা বাক্যই কিন্তু বুঝিয়ে দেয় যে ওই জায়গার ভয়টা ঠিক কতটা গভীরে গেঁথে আছে। তো চলুন একটু তলিয়ে দেখা যাক কোথা থেকে এলো এই কিংবদন্তি, আর কেনই বা এই ভয়টা মানুষের মনে এতটা ঝাঁকিয়ে বসে আছে। যে কোনো গল্পেরই তো একটা মূল চরিত্র থাকে, তাই না? নিশিতপুরের এই কাহিনীর কেন্দ্রেও আছে একজন কপালিনী নামের এক ডাইনি। আর তার জন্ম কিভাবে হলো তার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এই গোটা গল্পের আসল রহস্য। আচ্ছা, এই কোপালিনীকে ঠিকঠাক বুঝতে গেলে আমাদের আগে জানতে হবে রক্তচোষা ডাইনি এই ব্যাপারটা আসলে কি। বাংলার লোককথা অনুযায়ী এরা শুধু কোনো অতৃপ্ত আত্মা নয়, এরা হলো প্রাচীন তন্ত্রমন্ত্রে বাঁধা এক অশুভ সত্তা, যাদের রক্তের জন্য একটা আদিম অতৃপ্ত খিদে কাজ করে। আর এই খিদেটা কিন্তু শুধু শারীরিক নয়, এটা আত্মিকও। কিংবদন্তিটা অনেকটা এই রকম। বহু বছর আগে কপালিনী ছিল এক অপার্থিব সুন্দরী, যার চোখে ছিল আগুনের মতো লাল আভা। এক শক্তিশালী তান্ত্রিক তাকে একটা মন্ত্রপুত কবচ দিয়ে আটকে রেখেছিল। কিন্তু এক ভয়ঙ্কর ঝড়ের রাতে কয়েকজন দুষ্কৃতী তাকে আক্রমণ করে আর সেই কবচটা ভেঙে ফেলে। আর ঠিক তখনই তার আসল রূপটা বেরিয়ে আসে, এক দানবীয় সত্তা যে শুধু তার আক্রমণকারীদের রক্তই খায়নি, তাদের হাড়ের মজ্জা পর্যন্ত শুষে নিয়েছিল। পরে সেই তান্ত্রিক নিজের জীবনের বলি দিয়ে নিজের রক্ত ব্যবহার করে তাকে বলিঘর নামের এক পোড়োবাড়িতে চিরকালের জন্য বন্দী করে দেয়। অনেক অনেক বছর কেটে যাওয়ার পর আজকের দিনে যখন আধুনিকতার আলো সবখানে, তখন সেই গ্রামে এসে হাজির হলো 3 জন ইউটিউবার। আর এখানেই শুরু হয় লোককথার সেই পুরনো দ্বন্দ্ব। একদিকে বহু পুরানো ভয়, আর অন্যদিকে আধুনিক যুক্তিবাদ বা বলা ভালো উদ্ধত্তের সংঘাত। একদিকে ছিল গ্রামবাসীরা, যাদের কাছে ওই বাড়িটা একটা জীবন্ত অভিশাপ, একটা বলিঘর যেখানে ডাইনির সেই অনন্ত খিদে আজও জেগে আছে। আর অন্যদিকে ছিল এই ভ্লগাররা, যাদের কাছে পুরো ব্যাপারটা ছিল নিছকই কন্টেন্ট, কুসংস্কারকে ভুল প্রমাণ করে নিজেদের চ্যানেলের জন্য কিছু ভিউ আর অ্যাডভেঞ্চার জোগাড় করার একটা সুযোগ মাত্র। কিন্তু ওরা যেটা একদমই বুঝতে পারেনি তা হলো ওদের এই আধুনিক অবিশ্বাসটাই হয়ে উঠবে সেই চাবিকাঠি, যা কিনা বহু শতাব্দের ঘুমন্ত এক অভিশাপকে জাগিয়ে তুলবে। ওদের একটা ছোট্ট ভুলই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। বলা হয় বলিঘরের ঠিক সামনে একটা পাথরের ফলক ছিল, ওই তান্ত্রিকের রেখে যাওয়া শেষ রক্ষা কবচ। ওদেরই একজনের অসাবধান পা লেগে সে ফলকটা ভেঙে চুরমার হয়ে যায়, আর সাথে সাথেই বহু বছরের জমাট বাঁধা নীরবতাও যেন ভেঙে খান হয়ে যায়। ফলকটা ভাঙার প্রায় সঙ্গে সঙ্গেই এক নারকীয় অট্টহাসি গোটা গ্রামটাকে কাঁপিয়ে দেয়। এটা কোনো সাধারণ হাসি ছিল না, এটা ছিল বহু বছরের জমে থাকা ক্ষোভ আর মুক্তির এক বিভৎস উল্লাস। বহু বছর ধরে বন্দী থাকা সেই অশুভ শক্তিটা অবশেষে মুক্ত হয়েছিল। আর এরপর গল্পটা ঢুকে পড়ে তার সবচেয়ে ভয়ঙ্কর অংশে, যেখানে ভয়টা আর চোখে দেখা যায় না, বরং সেটাকে অনুভব করতে হয় শরীরের প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে। ওই বাড়ির ভেতরে যা অপেক্ষা করছিল তা যে কোনো যুক্তির সীমানা পেরিয়ে মানুষের সবচেয়ে আদিম ভয়কে আক্রমণ করে বসে। এই কিংবদন্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা কি জানেন? ভয়টা কিন্তু প্রথমে চোখে ধরা দেয় না। প্রথম আক্রমণটা আসে নাকে। একটা অসহ্য পচা মাংসের গন্ধ এতটাই তীব্র যে মনে হচ্ছিল দেয়ালের প্লাস্টার থেকেও যেন গন্ধটা চুইয়ে পড়ছে। গন্ধের ধাক্কাটা সামলাতে না সামলাতেই কানে আসে শব্দটা দোতলা থেকে, যেন কেউ একটা ভারী কিছু, হয়তো একটা মানুষের শরীরই, ঘষতে ঘষতে টেনে নিয়ে যাচ্ছে। ঘ্যাস ঘ্যাস, ঘ্যাস ঘ্যাস। এই শব্দটা কিন্তু শুধু কানে বাজে না, এটা সোজা শিরদাঁড়ায় গিয়ে ধাক্কা মারে। এরপর ওরা যা দেখল তাতে ওদের বাস্তবতার বোধটাই যেন চুরমার হয়ে গেল। দেওয়ালগুলো রীতিমতো কান্না করছে, চুইয়ে পড়ছে তাজা গরম রক্ত, যেন বাড়িটা নিজেই একটা জীবন্ত রক্তাক্ত প্রাণী। এক কোণে রাখা একটা মানুষের খুলির মধ্যে টকবক করে ফুটছে ঘন লাল রক্ত, আর অন্ধকারের ভেতর থেকে ওদের দিকে তাকিয়ে আছে একজোড়া চোখহীন সাদা গর্ত, যার করাতের মতো ধারালো দাঁত থেকে টপ টপ করে ঝরছে টাটকা রক্ত। আর ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে সেই সত্তাটা প্রথমবার মুখ খোলে। একটা খিলখিলে নারকীয় হাসির সাথে ভেসে আসে তার গলা। এত বছর পর তাজা মাংসের গন্ধ, আজ রাতে মহাভোজ হবে। এই একটা বাক্যেই ওদের সমস্ত আধুনিক অবিশ্বাসটা জমে গিয়ে চূড়ান্ত আতঙ্কে পরিণত হয়।
তখনই ওরা বুঝতে পারে যে এটা কোনো অ্যাডভেঞ্চার না, এটা একটা ফাঁদ, একটা কসাইখানা। কিন্তু কিছু কিছু জায়গা থাকে যেখান থেকে পালানোর চেষ্টা করাটাই সবচেয়ে বড় ভুল। ওদের পালানোর চেষ্টাটাই যেন এক দুঃস্বপ্ন। যে সিঁড়ি দিয়ে ওরা নামবে সেটা চোখের সামনে গলে একটা অন্ধকার গর্তে পরিণত হলো। মেঝে ফুঁড়ে বেরিয়ে আসছে শয়ে শয়ে হাড়ের হাত, যেগুলো ওদের পা আঁকড়ে ধরতে চাইছে। শেষে মরিয়া হয়ে জানলা দিয়ে লাফ দেওয়ার পর তারা যা দেখে তাতে ওদের আত্মাটা যেন শরীর ছেড়ে বেরিয়ে যায়। ডাইনিটা ওদের বন্ধুকে শূন্যে ঝুলিয়ে রেখেছে, আর তার শরীর থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে ঠিক ওদেরই ওপর। তো গল্পটা শুরু হয়েছিল 3 বন্ধুকে দিয়ে, যারা আধুনিক অহংকার নিয়ে ঢুকেছিল সেই বলিঘরে। এক ভয়ঙ্কর অভিজ্ঞতার পর কোনো মতে শরীর আর মনটাকে ছিঁড়ে খুঁড়ে নিয়ে আপাতদৃষ্টিতে বেরিয়ে আসতে পেরেছিল দুজন। কিন্তু নিশিতপুরের এই কিংবদন্তি একটা খুব কঠিন সত্যি আমাদের শেখায়। এই ধরনের অভিশাপ থেকে শুধু শারীরিকভাবে বেরিয়ে এলেই মুক্তি মেলে না, শেষ পর্যন্ত বাঁচেনি একজনও। গল্পের শেষে গ্রামের ওঝা নাকি ওদের দেখে শিউরে উঠেছিলেন। তার মুখ থেকে বেরোনো কথাগুলোতেই যেন পুরো গল্পের সারমর্মটা লুকিয়ে আছে। ওরা শুধু পালিয়ে আসেনি, ওরা অভিশাপটাকে নিজেদের সঙ্গে করে নিয়ে এসেছে। এর কিছুদিন পর থেকেই ওদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আর তাই নিশিতপুরের মানুষ আজও বলে ওই বলিঘরের দেওয়ালগুলো এখন আর ইট পাথরের নয়, ওগুলো তৈরি হয়েছে সেই 3 তরুণের তাজা গরম রক্ত দিয়ে। কিংবদন্তিটা এখন ওই বাড়িরই একটা অংশ। এই পুরোটা শোনার পর শেষে একটাই প্রশ্ন মনে আসে, যে জায়গার রক্ত আর ভয় দিয়ে তৈরি হয় তার খিদে কি সত্যি কখনো মেটে, নাকি সেটা অনন্তকাল ধরে নতুন শিকারের জন্য চুপ করে অপেক্ষা করে?